আজকের আমি একটা বিশেষ বিষয় নিয়ে আজকের আমার ভিডিওতে আলোচনা করব, সেটা হচ্ছে একটা জন্মকুণ্ডলী বিচার। তো এটা জন্মকুণ্ডলীটি সার্বিকভাবে বিচার করব না, কিন্তু রেমেডিয়াল পার্ট নিয়ে বিচার করব, কিভাবে প্রতিকার করবেন এবং প্রতিকারের ব্যাপারটা কিভাবে আসে। তো এই চার্টটা কোথা থেকে পেলাম না, আমার এক দাদা ভাই আছেন, তিনি তিনি জানতেও চেয়েছেন, একরকম ব্যাখ্যাও করতে বলেছেন। তো তিনি তার ফেসবুক পেজে একটা ডেট অফ বার্থ দিয়ে তিনিও জ্যোতিষ চর্চা করেন। তিনি তাকে মানে এই যে ছকের যে জাতক বা জাতক যিনি মালিক, তাকে দুটো স্টোন সাজেস্ট করেছেন। একটা স্টোন সম্পূর্ণ ঠিক আছে, কিন্তু দ্বিতীয় স্টোনটা হলো একটা রেড পলা বা রক্ত প্রবাল, রেড কোরাল যেটাকে বলে। তো এই ছকের জন্য আমি কমেন্ট করি যে এই ডেট অফ বার্থ দিয়েছেন যে ছকটা হয়, তার জন্য কিন্তু কোনো মতেই রেড পলা ধারণ করা যাবে না। তো উনি বলেন যে ব্যাখ্যা করুন। উনি খুবই বিনয়ের সাথে বলেন। উনি পড়াশোনা করেছেন অ্যাস্ট্রোলজি নিয়ে, ভালো জানেন, আমি বলবো না খারাপ জানেন, অবশ্যই ওনার ক্যারিয়ারের উন্নতি হোক। তো উনি যেটা জিজ্ঞেস করেছেন যে কেন রক্ত পড়া চলবে না বা রেড কোরাল চলবে না। তো ছকটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব, বা উনিও যাতে দেখেন। আমি বলেছিলাম কমেন্ট বক্সে যে বিস্তারিতভাবে এভাবে কোনো মতেই আলোচনা করা যাবে না কমেন্ট বক্সে, এটা অ্যানালাইসিস করার ব্যাপার আছে, বললে বুঝতে পারবেন না এক দু লাইনে, তো সময় নেই আমার তখন। তো এখন আমি এটা নিয়ে আলোচনা করব কেন এই ছকটার জন্য রেড পলা একদমই চলবে না। তো ছকের যে ডেট অফ বার্থ টাইমটা আছে আপনারা লিখে নিন, নোট করে নিন। 16/8/88, 16/8/1988, 5:34 PM বিকেলবেলা, অথবা লিখতে পারেন 17:34 বিকেলবেলা, ঠিক আছে? 17:34 কার্নাল ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার ডেট অফ বার্থ, এটা ডেট অফ বার্থ টাইম। কন্যা রাশি, মকর লগ্ন। এবার ছকটা নিয়ে আলোচনা করছি, দেখুন ভালো করে ছকটা দেখুন, আপনারা সব নোট করে নেবেন, দেখে নিন। এটা হচ্ছে মকর লগ্নের কুণ্ডলী, মকর লগ্ন এবং কন্যা রাশি। এখানে যেটা দেখা যাচ্ছে, লগ্নের দ্বিতীয়তে রাহু বসে গেছে, লগ্নের দ্বাদশে লগ্নপতি স্যাটার্ন রেট্রোগেট অবস্থায় বসে গেছে। এবার আসি গ্রহের পজিশন অনুযায়ী, আপনারা দেখুন ভালো করে। মকর লগ্ন, লগ্নের দ্বিতীয়তে রাহু, তৃতীয়তে মঙ্গল সাধারণত তৃতীয়ভাবে বসে আছে এবং নিজের মিত্রক্ষেত্র বৃহস্পতির ঘরে বসে আছে। মঙ্গল কিন্তু এখানে ভালো ফল দেবে, এখানে কিন্তু মঙ্গলের রেমেডি করার কোনো দরকার হয় না, এটা হচ্ছে প্রথম কথা। তারপরে 1 2 3 4 5 পঞ্চম ঘরে, 14 ঘরে কোনো গ্রহ নেই, পঞ্চম ঘরে বসে আছে বৃহস্পতি পঞ্চমে। এটা নিয়ে পরে আসছি, এটা নিয়ে এখন বলবো না। এখানে শুক্রটা বসে গেছে ষষ্ঠভাবে। এখানে শুক্র পঞ্চম ভাবপতি হিসেবে ষষ্ঠে ভালো ফল দেবে না, প্রথম কথা কোন ভাবপতি, কিন্তু দশম ভাবপতি হিসেবে ষষ্ঠে যেহেতু বসে আছে, এটা চাকরির কানেকশন তৈরি করছে জাতকের ছকে। এরপরে আসছি বুধ রবি কেতু, এটা বসে গেছে কোথায়, সপ্তম ঘর ফাঁকা আছে, অষ্টমে বসে গেছে বুধ রবি কেতু। তাহলে এখানে কিন্তু বুধটা কম্বাস্ট হয়ে গেছে, এবং অষ্টম ভাবে যেহেতু অষ্টম ভাবপতি বসে গেছে, এটা শুভ, কিন্তু নবম ভাবপতি হিসেবে বুধ এখানে অশুভ, মানে বুধ এখানে ফল দিতে পারবে না, ভালো ফলগুলো দিতে পারবে না। এখানে ষষ্ঠ ভাবপতি হিসেবে অষ্টমে বসে গেছে, বিষে বিষক্ষয়, বলেছি দুস্থানপতি দুস্থানে বসে থাকলে ভালো ফল দেয়, এখানে সেই হিসেবে বুধ ভালো ফল দেবে। কিন্তু নবম ভাবপতি হিসেবে এখানে যে ফলগুলো, ভালো ফলগুলো দেওয়ার কথা কারকতা অনুযায়ী, সেগুলো দিতে পারবে না। এখানে কন্যা রাশি জাতকের লগ্ন এবং রাশি মকর এবং কন্যা। এবার দ্বাদশে আগেই বলেছি শনিদেব বসে গেছেন রেট্রোগেট অবস্থায়, বোঝালাম ছকটা। এবার ছকের যে বিষয়ে আসছি, ছক নিয়ে যে আলোচনার বিষয়ে আসছি, মানে ছকের যে রেমেডিয়াল পার্ট বা প্রতিকারের বিষয়, এখানে উনি দুটো রত্ন সাজেস্ট করেছেন। একটা রত্ন অবশ্যই সঠিক, সেটা কি বলবো না, কিন্তু যে রেড পলাটা দিয়েছেন এই ছকে একদম চলবে না। কারণ হচ্ছে এই ছকের লগ্ন মকর, লগ্নের অধিপতি হচ্ছে শনিদেব। মকর লগ্ন এবং কুম্ভ লগ্ন জেনে রাখুন, তারা কোনোভাবে
যত বড় অ্যাস্ট্রোলজারই বলে থাকুক না কেন, যে কোনো ভালো অ্যাস্ট্রোলজারকে দেখাতে পারেন, কোনো অসুবিধা নেই। তারা রেড পলা বা মঙ্গলের কোনো প্রতিকার বা মঙ্গলকে বুস্ট আপ করে এমন কোনো প্রতিকার, মঙ্গলের স্টোন, ঠিক আছে, রেড পলা বিশেষভাবে ধারণ করবেন না, এমনকি লাল রংটাও তারা ধারণ করবেন না। জীবনে কিন্তু অবস্টাকল বাড়বে, সমস্যা বাড়বে। এবার আসি কেন এটা, কেন যে শনিদেবের আমাদের দুটো গ্রুপে ভাগ করা হয় গ্রহগুলোকে, 9টা গ্রহকে, একটা হট গ্রুপ, একটা কোল্ড গ্রুপ। হট গ্রুপের মধ্যে রবি, মঙ্গল, বৃহস্পতি হট গ্রুপের মধ্যে আছে। এরা অগ্নিতত্ত্বকে হাইলাইট করে, জলতত্ত্বকে হাইলাইট করে, সঙ্গে চন্দ্রও আছে, চন্দ্রটা জলতত্ত্বের কারক। এরপরে আসছি কোল্ড গ্রুপে। কোল্ড গ্রুপের মধ্যে স্যাটার্ন হচ্ছে সব থেকে প্রভাবশালী, তারপরে শুক্র, তারপরে হচ্ছে বুধ। বুধ কিন্তু দাত্তক কারক গ্রহ, সেহেতু রবির সাথে বুধের সম্পর্ক ভালো, কিন্তু মঙ্গলের সাথে স্যাটার্নের না তো সম্পর্ক ভালো, না তো শুক্রের অতটা সম্পর্ক ভালো, না তো বুধের একদম সম্পর্ক ভালো নয়। তো এই গ্রহ মানে এদের মধ্যে সবসময় একটা বিরোধিতা থাকবে, এরা একে অপরের বিরোধী, এরা একে অপরকে পছন্দ করে না, শত্রু, এনিমি। তো এই শত্রু মিত্র ভাবটা কোন গ্রহকে পছন্দ করে বা করে না সেটা জানতে হবে আগে, যে কোনো প্রতিকার করার আগে। তো মকর লগ্ন জাতকের হচ্ছে, মকর লগ্ন জানতে হবে যে তার মূল কারক গ্রহ, জাতক যে গ্রহটি মানে জাতককে যে গ্রহটি সব থেকে বেশি মানে কারকত্ব দেয়, বা জাতকের যে মানে জাতক হিসেবে সে যে গ্রহটা প্রতিনিধিত্ব করে জাতকের জীবনে সব থেকে বেশি, সেটা হচ্ছে লগ্ন ভাবপতি, সেটা হচ্ছে শনিদেব। শনিদেবের অ্যান্টি গ্রহ মঙ্গল, সেটা যে ভাবপতি হোক, যে ঘরেই বসে থাকুক না কেন, তার কোনোভাবে তার প্রতিকার ধারণ করা যাবে না। যা গেলে কিন্তু মিলে রাখুন, যারা করেছেন তাদের জিজ্ঞেস করে দেখতে পারেন যে রেড পলা পড়ে কি হয়েছে, বিশেষভাবে মকর এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে। এদের কোনো মতেই রক্ত পলা পড়া যায় না। তো জীবনে অবস্ট্যাকল বাড়বে, সমস্যা বাড়বে, শরীর নিয়ে সমস্যা দেবে, যেহেতু লগ্ন ভাবপতি। এবার আসছি যেটা সাধারণভাবে যুক্তি আসে যে মঙ্গল হচ্ছে পরাক্রম, সাহস, বিক্রমের কারক গ্রহ, কিন্তু ভাবতে হবে এটা লগ্ন ভাবপতির শত্রু। লগ্ন ভাবপতি সবথেকে গুরুত্বপূর্ণ, তারপরে পঞ্চম, তারপরে নবম। তো লগ্ন ভাবপতির শত্রু এটা। যখনই মঙ্গলের প্রতিকার হাতে পড়া হবে, জাতকের পরাক্রম তো দূরের কথা, জাতকের উদ্রে ভয়, শত্রুতা, শারীরিক অসুস্থতা, টেনশন, এগুলো বৃদ্ধি পাবে। লাল রংটা পর্যন্ত মকর এবং কুম্ভ লগ্নের ধারণ করা উচিত নয়, এড়িয়ে চলা উচিত। এবং যে বিষয়গুলো যে ব্যবসাতে বা ইয়েতে ব্যবহার করছেন, সেখানে লাল রং ব্যবহার করবেন না, জীবনে যদি সাকসেস পেতে চান। তো এটা গেল। এবার হচ্ছে যেটা আসছে, এখানে একাদশ ভাবের কারক গ্রহ, মানে একাদশ ভাব হচ্ছে, যেহেতু বৃশ্চিক রাশি মকর লগ্নের ক্ষেত্রে, তিনি বলেছেন একাদশ ভাবকে তো পাওয়ার দিতে হয়, একাদশ ভাবকে পাওয়ার দিতে হয়, কিন্তু এখানে একাদশ ভাবকে আমরা দেখব না, যেহেতু একাদশ ভাব এখানে তৃতীয়র সাথে সম্পর্ক করেছে, তৃতীয়তে বসে গেছে, তৃতীয়তে মঙ্গল ভালো ফল দেয়, এবং তৃতীয়ভাবে যে বসে গেছে মঙ্গল, সেটা নিজের যে মানে মিত্র গ্রহ, সেটা বৃহস্পতি, তার ঘরে মীন রাশিতে বসে গেছে। এখানে মঙ্গল অলরেডি ভালো ফল দেবে, এখানে মঙ্গলের কোনো রেমেডির দরকারই পড়ে না, উল্টে কিন্তু সমস্যা বাড়বে। এখানে লগ্নপতির শত্রু, এটা কিন্তু আগে বুঝতে হবে। এবার কালপুরুষ কুণ্ডলী একাদশ ভাবকে যদি পাওয়ার দিতে হয়, সাকসেস পেতে হয়, একাদশ ভাব হচ্ছে আয়, সফলতা, আমি জানি, কিন্তু যেহেতু লগ্নপতির শত্রু, সেহেতু এখানে পাওয়ার দেওয়া যাবে না। কালপুরুষ কুণ্ডলী হিসেবে যদি দেখি, তাহলে একাদশ ভাবের কারক, একাদশ রাশি হচ্ছে কুম্ভ রাশি, কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনিদেব, তাহলে একাদশ ভাবের প্রতিনিধিত্ব শনিদেবও করেন। আবার অনেকের মধ্যে একাদশ ভাবের কারক হচ্ছে বৃহস্পতি। তা এখানে যেহেতু শনিদেব এখানে একাদশ ভাবের কারক, সেখানে কিন্তু এখানে শনিদেবকে পাওয়ার দেওয়া যেতে পারে, বা শনিদেবের স্টোন ধারণ করা যেতে পারে। এবার আসি যেটা অনেক ইউটিউব চ্যানেলে বলে যে দুস্থানে কোনো গ্রহ বসে থাকলে সেই গ্রহের প্রতিকার করা যায় না। এটা সম্পূর্ণ ভুল ধারণা।
আমার চন্দ্র অষ্টমে বসে গেছে, আমার এইখানে এই হাতে একটা মুক্ত আছে, আর এখানে একটা 20 রতির মতো মুক্ত আছে, 20 রতির মতো দামি মুক্ত। তো চন্দ্রকে এখানে চন্দ্র দুস্থানে বসে গেছে বলে আমি প্রতিকার করেছি, মুক্ত পড়েছি। তো যদি কোনো গ্রহ কোনো ভাবের ভাবকে সেই ভাবটা হয়তো জীবনের জাতকের জীবনে বেনিফিশিয়াল, সেই ভাবটা হচ্ছে জাতকের জীবনে, যেমন লগ্ন পঞ্চম নবম, এরকম কোনো ভাব যেটা জাতকের জীবনে শুভ কারকতাগুলো নির্দেশ করে, সেই গ্রহ যদি দুস্থানে বসে থাকে সেই গ্রহের প্রতিকার করা যেতে পারে। কেন ভাবপতি বিরাট গুরুত্বপূর্ণ। কেন প্রতিকার করতে হয় এটাও বলে দিচ্ছি। দুস্থানে যখন কোনো গ্রহ বসে থাকে, যেমন নিচস্থ হলে গ্রহগুলো দুর্বল হয়ে যায়, পাপপীড়িত হলে গ্রহগুলো দুর্বল হয়ে যায়, তেমনি দুস্থানে যখন কোনো গ্রহ বসে, অষ্টম ষষ্ঠ অষ্টম দ্বাদশ গ্রহগুলো কিন্তু দুর্বল হয়ে যায়। গ্রহগুলো শুভভাবের যদি প্রতিনিধিত্ব করে, শুভভাবের অধিপতি যদি হয়, যেমন রাজ্যকারক ভাব যেটা কোণ বা ত্রিকোণ ভাব, কেন্দ্র ভাব, সেখানে কিন্তু সেই ভাবগুলো কিন্তু ভাবের যে শুভ ভাব প্রভাবগুলো দিতে পারে না। সেখানে কিন্তু সেই গ্রহের প্রতিকার করা বিশেষভাবে দরকার হয়। আমাদের শরীরটা পঞ্চতত্ত্ব নিয়ে গঠিত, পঞ্চতত্ত্বের ব্যালেন্স করে চলতে হবে। যেমন শরীরে কোনো ভিটামিন কমে গেলে সেই গ্রহটাকে শরীরে কোনো ভিটামিন কমে গেলে, কোনো মিনারেলস কমে গেলে সেটার ট্যাবলেট খেতে হয় ডাক্তারি মতে, ব্যালেন্স করার জন্য, শরীরটাকে ঠিক রাখার জন্য, জীবনটাকে ঠিক রাখার জন্য। তেমনি কোনো গ্রহ যদি দুর্বল হয়ে যায় সেই গ্রহটাকে প্রতিকার করতে হবে, এবং সেটা দেখতে হবে জাতকের লগ্ন অনুযায়ী সেটা বেনিফিশিয়াল কিনা, লগ্ন ভাব অনুযায়ী সেটা শুভকারক বা রাজ্যকারক বা মিত্রকারক কিনা, তবেই তাকে জেমস্টোন দ্বারা প্রতিকার করতে হবে। একটা জেমস্টোন একটা জাতকের ভাগ্য গড়ে দেয়। প্রতিকার একটা বিশেষ বিষয় যেটা একটা জাতকের জীবন তৈরি করতে পারে। সঠিক যদি রেমেডি করা যায়, সঠিক যদি প্রতিকার করা যায়, তাহলে কিন্তু একটা জাতক অনেক উঁচুতে উন্নতি করতে পারে যখন তার শুভ দশা অন্তর্দশাগুলো আসে। এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। বুঝতে হবে অ্যাস্ট্রোলজির রেমেডিয়াল পার্টটা বিরাট গুরুত্বপূর্ণ। এইখানেই বেশিরভাগ অ্যাস্ট্রোলজার ফেল করে যায়। আর একটা বিষয় যেটা সাধারণভাবে বলে থাকি, যে দেখবেন যে কোন যে গ্রহটা আমাদের শরীরে দুর্বল, সেই গ্রহের কারকতা অনুযায়ী শরীরে রোগ ব্যাধি আসবে। সেই গ্রহের যে বিষয়গুলো শরীরে দুর্বল হবেই। যেমন ধরুন আমার আইসাইট, অনেক ছোট থেকে চোখের চশমা হয়েছে, এটার জন্য কিন্তু কোনো একটা গ্রহ দুর্বল, সেই কারণে কিন্তু চোখে চশমা হয়েছে। তো সেই গ্রহ অনুযায়ী প্রতিকার করতে হবে। সেটা যদি লগ্নপতির মিত্র হয় তবেই কিন্তু তার দামি জেমস্টোন পড়বো, নচেত কিন্তু অন্যভাবে প্রতিকার করতে হবে। এবার যেটা বিষয়, আমি কিন্তু সার্বিকভাবে এখানে এই ছকের জন্য কী কী প্রতিকার, কী কী জেমস্টোন লাগবে সেটা আমি আলোচনা করলাম না। জাস্ট আমি বললাম যে এই ছকের জন্য মকর লগ্নের কুণ্ডলী, এই যে ছক, এই যে গ্রহের পজিশন বসে আছে, এই ছকটা কিন্তু খুব একটা ভালো নয়। কারণ এখানের যেটা দেখলাম, যেটা লগ্ন ভাবপতি সেই নিজের দ্বাদশে বসে গেছে, রেট্রোগ্রেড অবস্থায় বসে গেছে, খুব খারাপ। এবং ছকের যে নবম ভাবপতি সেটা আবার অষ্টমে চলে গেছে, এটাও একটা খুব খারাপ। যে দুটো গ্রহ আমাদের জীবনে প্রচুর উন্নতি দেয়, সেই দুটো গ্রহই খারাপ জায়গায় বসে আছে। তো এইখানে কিন্তু জাতককে খুব সঠিক প্রতিকার এবং সঠিক প্রেডিকশন, সঠিক গাইডলাইন দিয়ে জাতককে এগোনোর পথ নির্দেশ করতে হবে, তবেই জাতক কিন্তু জীবনে এগোতে পারবে। এখানে যদি আরও লগ্নপতির শত্রুকে পাওয়ার দেওয়া হয়, তাহলে জাতকের জীবন আরও অবস্টাকলে পূর্ণ হয়ে যাবে, আরও সমস্যা বৃদ্ধি পাবে। এই বিষয়টা কিন্তু দেখা যাবে। তো আজের মতো এখানেই ভিডিওটি শেষ করছি। যারা অনলাইনে বা অফলাইনে জ্যোতিষ পরামর্শ নিতে চান, সঠিকভাবে ভাগ্য বিচার করাতে চান, তারা যোগাযোগ করতে পারেন। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা অ্যাস্ট্রোলজি, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তুর মতো সাবজেক্টগুলো শিখতে চান, কেরিয়ার তৈরি করতে চান, তারা অবশ্যই শিখতে পারেন। কেরিয়ার তৈরি করতে যদি চান, অনলাইনে কোর্সগুলো করানো হচ্ছে। যারা
প্রেডিকশান নিতে চান অনলাইন এবং অফলাইনে প্রেডিকশান করা হয়। ডেসক্রিপশান বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন, যোগাযোগ করতে পারবেন। তো আজের মতো এখানেই ভিডিও বিদায় নিচ্ছি। আমি চাই প্রত্যেকটা অ্যাস্ট্রোলজার উন্নতি করুক, প্রত্যেকের আমি যেমন অ্যাস্ট্রোলজার হিসেবে কিন্তু উন্নতি করেছি, বা জাতকের আসল ঘটনা কি জানেন, আমরা আমাদের ক্লায়েন্টকে কতটা ভালো করতে পারবো, ক্লায়েন্টের উন্নতি হলে তবেই আমাদের উন্নতি হবে, নচেত কিন্তু আমাদের উন্নতি হবে না। এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা। তো ক্লায়েন্টকে সঠিক গাইডলাইন করতে গেলে সঠিক অ্যাস্ট্রোলজি জানতে হবে এবং সঠিকভাবে অ্যাস্ট্রোলজিটা করতে হবে। তো ভালো থাকবেন সবাই, নমস্কার।